ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা প্রাণের মহাস্ফুরণ ঘটেছে ওখানেই। কত শত স্বপ্ন, কত রকম আশা, কোটি কোটি টাকা, ছোটাছুটি, গুতোগুতি, ধাক্কাধাক্কি, কত স্বপ্ন, সব কিছু নিয়ে চলছে। প্রতিদিন যেন এক হৃদয় স্পন্দন, সারা ভারতের সমস্ত স্পন্দন যেন শোনা যায় ওই স্টক এক্সচেঞ্জে। সেখানে কতজন কত আশা নিয়ে আসছে, তার কটাই বা সফল হয়। এখন আধুনিক হয়েছে, কিন্তু সেই গুতোগুতিও হয়তো নেই। কিন্তু স্বপ্ন, বিচ্ছেদ, অশান্তি, যন্ত্রণা, মৃত্যু সবই একে ঘিরে চলেছে আজও। আজ এক সত্যি ঘটনা শোনাবো, না কাল্পনিক নয়, সত্যি। আসুন নিয়ে যাই আজ থেকে 20 বছর আগে আমাদের পাড়াতে। তুলি আমাদের পাড়ার মেয়ে, সুন্দরী শুধু নয়, বুদ্ধিমতী, মেধাবী, মাত্র 16 বছর বয়স, স্কলারশিপ পেয়েছে। ছোট থেকেই পড়াশোনার দারুণ, যেমন দেখতে তেমনি মিষ্টি ব্যবহার। ছোট থেকেই পাড়ার সবার সাথে খুব আলাপ জমিয়ে নিয়েছিল। ওরা যখন এসছিল তখন তুলির 6 বছর মাত্র বয়স। মানিকদা, তুলির বাবা, একটা ছোট সওদাগরি অফিস ডালহৌসি পাড়াতে, সেখানে সিনিয়র অফিসার ছিলেন। মাইনে খুব একটা ভালো ছিল না, কিন্তু বেশ গোছানো লোক ছিলেন উনি। বলতেন, ভাইয়া আমি কিন্তু মেয়েটার জন্য সব জমাচ্ছি, আমাদের আর কি, বুড়ো বুড়ি কাটিয়ে দেবো কোনো মতে, চলে যাবে একরকম। ওনার ফিক্সড ডিপোজিট ছিল, রেকারিং ছিল, পোস্ট অফিসে কিছু ছিল, এনএসসি কেভিপি ছিল, সুন্দর মানে মোটমাট ডাইভার্সিফাই করা সব কিছু ছিল। ছোটবেলায় বাবাকে, মানে মানিকদার কথা বলছি, বাবাকে হারিয়েছে, ভালো ডাক্তার দেখাতে পারিনি, বাঁচাতে পারিনি, তার আক্ষেপটা তারপর যখন তুলি হলো তখন এত মেধাবী মেয়ে হওয়াতে সব আশাটুকু যেন তুলিকে ঘিরেই ছিল। ওকে ডাক্তার বানানোর ইচ্ছে ছিল মানিকদার, এবং ওর স্কলারশিপ একটার পর একটা পাওয়াতে সে আশাটা যেন আরো জোর হচ্ছিল। মালিকদা মেয়েকে ডাক্তার বানানোর জন্য টাকা জোগাড়ও করে রাখছিল। মনে পড়ে এমন গোছানো লোক মেয়ের পড়াশুনো, মেয়ের বিয়ে, নিজের অবসর সবকিছু খুঁটিনাটি করে রাখতো। যে আমাকে বলতো এক এক সময় যে জানো, আরডি ম্যাচিওর যখন করবে, পোস্ট অফিস এনএসসি ম্যাচিওর করবে, মোটামুটি 25 থেকে 28 লাখ টাকা পেয়ে যাবো, তাতে জয়েন্ট এন্ট্রান্সের তুলির যে পড়ার খরচা সেটা উঠে যাবে। ওদের যদি বাগানটা দেখতে তাহলে মনটা বড় ভরে যেত। নাম জানা কিংবা না জানা কত রকম ফুলে ভরা রয়েছে বাগানটা। আর তার মাঝখান দিয়ে একটা লাল মোরামে বাঁধানো বড় রাস্তা চলে গেছে সেই ছোট্ট একটা বাড়ির দিকে। পথ দিয়ে যেতে যেতে সেই রাস্তার ছোট্ট সুন্দর বাড়িটা সকলের দৃষ্টি আকর্ষণ করত। সোমা বৌদি ভীষণ গোছানো স্বভাবের, তেমনি মিশুকে আর হাসি খুশি মানুষ। হাসি যেন কোনোদিনও মুখ থেকে যেতেই চাইতো না। আমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতো। আমাদের বাড়িটা পার করে বড় রাস্তায় ওঠার সময় ওদের ছোট স্বপ্নের বাড়িটা। বাড়ির ভেতরটা যেন একেবারে অপূর্ব সুন্দর সাজানো, শৌখিন, অথচ খুব বেশি দামি কিছু নেই, সবকিছু দিয়ে গোছানো রয়েছে। ভারী ভালো লাগতো ওদের। গেলে চা না খাইয়ে ছাড়তোই না। আর সত্যি বলতে কি, আমারও ওদের উপর একটা টান পড়ে গেছিল। শুধু আমি নয়, গোটা পাড়াটার প্রাণ ছিল ওরা। বাড়িতে ভালো রান্না হলেই রাস্তা দিয়ে গেলেই হাঁক পেরে ডেকে আনতো সোমা বৌদি। আসার পরই অভিমান ভরা গলায় বলতো, হ্যাঁ রে, তোদের খুব দেমাক হয়ে গেছে না, চাকরি পেয়েছিস, ভালো টাকা পাচ্ছিস, এদেশ ওদেশও খুব ঘুরছিস, গরিব লোকজনদের আর চোখেই পড়ে না। না বলতো, ভাই দূর দেশে গিয়ে এই দিদিটাকে ভুলে যাবি না তো? সত্যি বল, তোর মুখটা আমার খোকনের মতো অবিকল। আমার ভাই ছিল রে, কি সামান্য জ্বর হলো, ব্যাস অভিমান করে চলে গেল, এলোই না। তোদের পাড়ায় এসে তোকে দেখে মনে হলো খোকন যেন আবার ফিরে এসেছে। বলেছিলাম, বৌদি যেখানে যাই না কেন ঠিক তোমাদের কাছে ফিরে আসবো। সেসব দিন, সেসব মানুষ তোমরা আজকের দিনে কল্পনাও করতে পারবে না। আন্তরিকতা কাকে বলে? কোনো কোনো রবিবার মানিকদা বসে থাকতো আমার জন্য দুপুর বেলাতে, আমি এলে তবে একসঙ্গে খাবে বলে। ভাবা যায় কারা ওরা? কেউ তো না। আমাকে আত্মীয়র থেকেও বেশি ভালোবাসতো। 2010 সালের মাঝামাঝি হঠাৎ করে একটা ভালো চাকরি পেয়ে গেলাম। এই ভালো কাজের সূত্রে এখন বাইরে যেতে হবে বেশ কিছুদিনের জন্য। ভালো কাজ, ভালো টাকা, দৌড়ে বেরিয়ে পড়লাম। তখন এত কাজের চাপ ছিল যে পরবর্তীকালে যোগাযোগ রাখতে পারিনি কারোর সঙ্গে। কয়েকটা বছর পার হয়ে গেছে, আমার কাজের চাপ বেশ বেড়েছে, টাকা পয়সাও বেশ আমদানি হচ্ছে ভালো মাত্রাতেই। পাড়ার পুরনো বাড়িটা বেচে শহরে একটা ফ্ল্যাট কেনার ভাবনা শুরু করেছি। বাবা মাকে বলতেই বেশ খুশি ওরা। বললো, হ্যাঁ যেতেই পারিস, ভালোই তো হয় রে। সংসারী হবার চিন্তা ভাবনাটাও শুরু হয়ে গেছে আমার তখন। ট্রেনে চেপে বসছি, বাড়ি ফিরবো। খুব মনে পড়ছিল মানিকদাদের কথা। আগে ওদের বাড়ি, তারপর আমাদের বাড়িটা। মানিকদাদের বাড়ির সামনে এসে থমকে গেলাম।
এটা কি দেখছি? এটা তো পুরো বাড়ি, দরজা খোলা, গোটা বাগান ঝোপঝাড় জঙ্গলে ভরে গেছে। কোথায় সেসব গোলাপ ফুল? খোলা দরজা, সামনে দাঁড়িয়ে আমি। মানিকদা, মানিকদা, বৌদি বলে ডাকলাম, কেউ উত্তর দিল না। চরম অগোছালো ঘর দৌড়, যেন কেউ যেন ভাঙচুর করে গেছে ঘরটাকে। মনে হচ্ছিল কারা যেন কি সব খুঁজে না পেয়ে সব লন্ডভন্ড করে গেছে। শরীরটা অবশ হয়ে আসছিল। ভাবছিলাম, শোয়ার ঘরের কাছে এসে মনে হলো আমি পড়ে যাব। পা দুটো পেরেক দিয়ে আটকে রেখেছে, তাই পড়িনি। একটা অতি বৃদ্ধ রুগ্ন মৃতপ্রায় লোক, কটা হাড় শুধু বিছানায় পড়ে আছে। একটু দূরে আরেকজন বৃদ্ধা পায়ের কাছে মাথা রেখে বসে আছে। এরা কারা? এরা কোথায়? মুখ থেকে অস্পষ্টটা গোঙানি বেরিয়ে এলো, যেন কোনো ভুতুড়ে ঘরে নরক থেকে ফিরে আসা দুই প্রাণীকে দেখছি। কোনো রকমের দরজাটা ধরেছিলাম। মনের মধ্যে বারবার বলছিল, ফিরে যাই, ফিরে যাই, এটা দুঃস্বপ্ন, ফিরলেই আবার সবকিছু ঠিক হতে দেখব। আমার অস্ফুট গলা শুনে যে মুখটা আমার দিকে ফিরল, ওটা যে কি ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ভয় পেয়ে দুপা পিছিয়ে গেলাম। আতঙ্ক, এক অজানা ভয়, এক অমঙ্গল। প্রাণপণে আমার দেখা হাসি খুশি লোকগুলোর সাথে মেলাতে চাইছিলাম। আমার বুদ্ধি বলছিল, হতেও তো পারে বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে, ওরা চলে গিয়েছে। ভাঙা গলায় মুখটা কি সব বিড় করে বলছিল। তারপর উঠে দাঁড়ালো। 90 বছরের এক বৃদ্ধার কুচকোনো মুখ, চোখ, কঙ্কালসার দেহ কাছে এসেই থমকে গেল। খোকন! কণ্ঠস্বরটা হৃদয়ের গভীরে কেটে ঢুকে গেল। একমাত্র গলা, ওটা পাল্টায়নি। হ্যাঁ হ্যাঁ, চিনেছি, ঠিক মনে পড়ে। জীবনে দুবার কেঁদেছিলাম, একবার বাবার মৃত্যুর পর, আর দ্বিতীয়বার ওদের এই হাল দেখে। ছারখার হয়ে গেছিল ওদের স্বপ্ন, আশা, সোনার সংসার। না বাঁচার মতো করে বেঁচেছিল ওরা তিনজন। মেঝেতেই বসে পড়লাম। কেন কেন কি এমন হয়েছিল ওদের? আস্তে আস্তে শুনলাম সমস্ত ঘটনাগুলো। স্তম্ভিত হয়ে গেলাম। কি করে সম্ভব এরকম ঘটনা? আমি চলে যাবার পরবর্তীকালেই কিন্তু ঘটেছিল এমন ঘটনা। মানিকদা তার অফিসে কাজ করছে বেশ কিছুদিন ধরে। মাইনেটাও তার বেশ কিছুটা বেড়েছিল, তার সঙ্গে সঙ্গে তার সঞ্চয়টাও বেড়েছিল অনেকটাই। এরকমই চলছিল তার সময়টা, এবং সবকিছু সঠিক ঠিকঠাক মতো চলছিল যতদিন না পর্যন্ত প্রদীপবাবু সেই অফিসে জয়েন করে। প্রদীপবাবু একজন সিনিয়র অফিসার হিসেবে সেখানে সেই অফিসে জয়েন করেছিল, এবং কিছুদিনের মধ্যেই ও সকলের সঙ্গে খুব ভালো আলাপ পরিচয় হয়ে যায়। বিশেষ করে মানিকদার মতো লোকের সঙ্গে আলাপ হওয়াটা তো খুব সহজ ঘটনা। সেখানে কথা প্রসঙ্গে মানিকবাবুকে কিন্তু সেই প্রদীপবাবু বেশ বুদ্ধি দিলেন। বললেন যে, দেখুন, আপনি তো টাকা জমাচ্ছেন, কিন্তু টাকাটাকে তো বাড়াতে হবে। টাকাটা তো জমিয়ে লাভটা কি? আপনি মনে করছেন আজ থেকে যে মুদ্রাস্ফীতি, সেটা কখনো ভেবে দেখেছেন কি? জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আর আপনি যে ব্যাংকে রেখেছেন, যত দিন যাবে আপনি তো নিজেই দেখতে পারবেন সেই জিনিসগুলো সব পড়তে শুরু করে দিয়েছে। আজ থেকে 10 বছর আগে যা জিনিসের দাম ছিল তার থেকে কত গুণ দাম বেড়েছে বলুন তো? সেটা কখনো হিসেব করে দেখেছেন? এই জন্য সত্যি ঘটনা, মানিকদা এটা কখনো ভাবিনি। সত্যি 10 লক্ষ টাকা 10 বছর আগে যেটা রেখে দেওয়া, 10 বছর পরে গিয়ে সেটা তো 10 লক্ষ টাকার সমান দাম থাকছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সেভিংসে যে রেখে দিচ্ছে, সেভিংসে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে? তখন পেত 7%, 8%। সত্যি সেটা কম ছিল। যে হারে মুদ্রাস্ফীতি হতে চলেছিল, তাতে সত্যি অবস্থা খারাপ হয়ে যেত। সে কারণে সে বুদ্ধি যেগুলো দিচ্ছিল মানিকদাকে, সেগুলো সব সঠিক ছিল, এবং মানিকদা সেগুলো শুনে আস্তে 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 তার মধ্যে পরিবর্তন জাগলো, এবং সে একটা প্রশ্ন করে ফেললো, তাহলে এটা কোথায় রাখলে সত্যি ভালো হয়, মানে আপনি কোথায় রাখেন? তার উত্তরে প্রদীপদা বলেছিল, কেন শেয়ার বাজারে রাখুন। শেয়ার বাজারটা আজকে আপনাদের আমাদের মতো সাধারণদের জন্যই তৈরি করা। এই বাজার হচ্ছে এমনই একটা বাজার যেখানে ইনভেস্ট করে রাখলে ইনফ্লেশন যেটা হচ্ছে, মুদ্রাস্ফীতি যেটা থাকছে, সেটাকে কিন্তু আমরা নিঃসন্দেহে বিট দিতে পারবো। এসব কথাগুলো মানিকদার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন শুনতে থাকলো। তার পরবর্তীকালে যখন দেখতে পারলো যে প্রদীপবাবু যে সমস্ত ইনভেস্টগুলো করেছে, 4 বছর 5 বছরে ডবল হয়ে গেছে, আর তার ইনভেস্ট করা ব্যাংকের টাকাগুলো, ফিক্সডগুলো, এনএসসিগুলো 8 বছর 9 বছর লাগছে ডবল হতে। ওর ভাবনা চিন্তাগুলো একটু একটু করে পাল্টাতে থাকলো। 2 দিন 4 দিন নয়, বুদ্ধিমান মানিকদা। আস্তে আস্তে সময় লেগেছিল কয়েকটা মাস, কিন্তু কয়েকটা মাস পরে হার মেনে গেল সে প্রদীপবাবুর কাছে, শেয়ার বাজারের কাছে। বুঝতে পারলো যে সঠিক, প্রদীপবাবু ভুল নয়, এবং সে কারণে সে প্রথমে অল্প কয়েক হাজার টাকা যেটা রাখতে চেয়েছিল রেকারিংয়ে, সেটাকে না দিয়ে সেই টাকাটা নিয়ে এলো, এবং নিয়ে এসে প্রদীপবাবুকে বলল
দাদা বলুন তো কোথায় রাখা যায়, কিভাবে রাখা যায়। শুরু হলো তার হাতে খড়ি। সব থেকে বড় ঘটনা বলল প্রদীপবাবু। প্রদীপবাবুর বুদ্ধি দিয়ে বলছে, দেখুন রাকেশ ঝুনঝুনওয়ালার নাম শুনেছেন? বলল না। বললাম জানেন না, সারা বিশ্বে ওনার বিরাট নাম, উনি একজন শেয়ার। এবং সঙ্গে সঙ্গে প্রদীপবাবু এসব কথাগুলো বলতে শুরু করলো একটার পর একটা, একটার পর একটা, এবং বলতে থাকলো পেনি স্টকে ইনভেস্ট করুন। পেনি স্টক হচ্ছে একটা দারুণ জায়গা, এখানে ইনভেস্ট যদি আপনি করতে পারেন। এই যে রাকেশ ঝুনঝুনওয়ালা 3 টাকা দিয়ে টাইটান কিনেছিল জানেন, সেটা আজকে তার কত করে দিয়েছে, কয়েক হাজার কোটি টাকা তাকে করে দিয়েছে। সেটা একমাত্র শেয়ার বাজারে সম্ভব। আপনি এমন সব স্টকগুলোতে কিনুন যেগুলো 1 টাকা 2 টাকা করে, 1000 2000 টাকা করে কিনে রেখে দিন। দেখবেন একটা সময় পরে 2 বছর 3 বছর পরে বহু গুণ হয়ে গেছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি একটার পর একটা, একটার পর একটা। সত্যি বলতে মানিকদার মাথা কিন্তু সেখান থেকে ঘোরা শুরু হয়ে গেল। বাড়িতে যখন ফিরল, মুচকি হাসলো, হেসে সমাজ বৌদির কাছে বলেছিল যে আমি জানো তো গিন্নি একটা ভালো পথ পেয়ে গেছি। মেয়েটাকে যেটা ভেবেছিলাম, যদি 25-26 লক্ষ টাকা হয়তো আজ থেকে 5 বছর পরে গিয়ে অনেকটাই কম হয়ে যাবে, কিন্তু এমন একটা পদ্ধতি আমাদের একজন কলিগ বলেছে ইনভেস্টমেন্টের ব্যাপারে, সেটা যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের অভাবও থাকবে না, আর মেয়েটাকেও আমরা সেরা একটা জায়গায় ডাক্তারি পরীক্ষা পড়াতে পারবো। সব কিছু শুনে সমাপতি বলেছিল যেটুকু তার বুদ্ধি অনুযায়ী, যে দেখো শুনে একটা বুঝে, তুমি তো বুদ্ধিমান ছেলে লোক, তুমি ঠিক মতো ঠিক রাস্তাটাই ঠিক যেতে পারবে। তারপর সময় কেটে গেল, অল্প অল্প করে 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 একটার পর একটা জায়গায় সে ইনভেস্ট করার চেষ্টা করতে থাকলো। এবং হঠাৎ করে একদিন প্রদীপবাবু চলে এলো, এসেই বলল, একটা কাজ করুন তো, আমি একটা স্টকে বলছি, আপনি সেই স্টকটা চোখ বুঝে ইনভেস্টমেন্ট করে দিন। আমি আপনাকে বলে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে সিসিএল ইন্টারন্যাশনাল, একটা দারুণ কোম্পানি। আপনি তো বারবার বলছিলেন সরকারি সরকারি, এটা সরকারিই কোম্পানি এক ধরনের, আপনি নিশ্চয় থাকতে পারেন। মাত্র 32 টাকা দাম, এইটাতে আপনি ইনভেস্ট করুন। 92 টাকা ছিল ফেব্রুয়ারি 2010-এ যখন ইনভেস্ট করা হয়, আজ চলে এসছে 32 টাকায়, একটা বিরাট বড় সুযোগ। এখনই কিনে রাখুন। কোম্পানিটা কী কোম্পানি জানেন? কোম্পানিটা কনস্ট্রাকশনে কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানি, রোড হাইওয়ে তৈরি করে কোম্পানিটা। এই কোম্পানিতে গভর্নমেন্টের সমস্ত প্রজেক্টগুলো আসছে, এটা একটা বিরাট ব্যাপার। সব শুনে বুঝে কাগজপত্র দেখে মানিকদার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। বললো এটা বিরাট বড় সুযোগ, সত্যি তো। সঙ্গে সঙ্গে যে টাকাটা ছিল রেকারিংটা, সেটা পুরো ভাঙিয়ে ফেললো। ভাঙিয়ে সঙ্গে সঙ্গে সে টাকাটা প্রথমেই ইনভেস্ট করে ফেললো। মাত্র 32 টাকায় 10,000 কোয়ান্টিটি কিনে ফেলে দিল। সময় পাল্টে গেল। আস্তে 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 একটু একটু করে যেখানে যে টাকাগুলো রেখেছিল সেগুলো সব ঢালতে শুরু করলো মানিকদা। স্টকটা সত্যি একটা চমৎকার দেখিয়ে দিল। 32 টাকা থেকে 1 বছরের মধ্যে, অর্থাৎ আগস্ট 2012-র মধ্যে 657 টাকায় চলে গেল। সেটা দেখে পাগল হওয়ার জোগাড়। কত তাড়াতাড়ি রাতারাতি সে চেঞ্জ হয়ে গেল, কত তাড়াতাড়ি কত গুণ বেড়ে গেল। চমকে গেল সে। তারপর দেখা গেল কিছুটা কমে নামলো 160-এ, তারপর সেখান থেকে জাম্প করে চলে গেল 3070-এ। ভাবতে পারিনি কি দারুণভাবে এগোচ্ছে কোম্পানিটা, চমৎকার হয়ে গেছিল সব কিছু। হঠাৎ করে স্টকটা পড়তে শুরু করলো, হু হু করে পড়তে শুরু করলো। 288 থেকে চলে গেল 2015 সালে আগস্ট মাসে। যত টাকা রেখেছিল সব ভাঙতে শুরু করলো। যে টাকাগুলো পোস্ট অফিস, এনএসসি, কেবিপি, ব্যাংক, যেখানে যা ছিল সব কিছু এখানে ঢেলেছিল, 288-তে চলে এসছে। আবার সেটা 10 গুণ হয়ে যাবে, 3000-এ চলে যাবে। 3000-এ চলে যাবে মানে কত গুণ, 10 গুণ আবার বেড়ে যাবে। যত যা ছিল সব রাখার পরে 1 বছর 2 বছর 3 বছরে 288 টাকাটা আর 3000-এ গেল না, 200-এ নেমে গেল, 190-এ নেমে গেল, 100-এ নেমে গেল। প্রদীপবাবু তখনও আশা দিচ্ছিল 100 নেমে গেছে, এখনও বিরাট সুযোগ রয়েছে। মানিকদা, আপনার যে টাকাগুলো এখনই সুযোগ, এখনই দেখেননি যখন 160 থেকে 3000-এ কোথায় গেল? এটাই তো সুযোগ রয়েছে বিরাট বড়, আপনি এই বোকামোটা করবেন? যে টাকাগুলো ছিল সব সমস্ত টাকা পয়সা তুলে ধার করলো, করে সে সব লাগিয়ে দিল এই সিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিটাতে। কোম্পানিটা আস্তে 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 2019 সালের আগস্ট মাসে 8 টাকায় চলে এলো। সেই সময়তেই এক বিরাট বড় অঘটন ঘটল। কারণ মানিকদা স্ট্রোক হয়ে গেল। বিশাল এক ধাক্কায় পড়ে গেল, সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে। যে টাকাগুলো রেখেছিল মেয়ের বিয়ের জন্য, গয়নার জন্য,
পড়াশুনোর জন্য সমস্তগুলো একসঙ্গে সব চলে গেল। এমনকি তাদের অবসরের সময়ের জন্য যে টাকাগুলোকে রেখেছিল সঞ্চয়ে, সে সব 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 চলে গেল শুধু লোভে। এই পরে জাম্প করবে, এরপরে জাম্প করবে। প্রদীপবাবুও বলে গেছিল সঙ্গে সঙ্গে, তালে তাল দিয়ে গেছিল, এবার হবে, এবার হবে, এবার হবে। যখন 8 টাকায় চলে গেল, এবার কাছে এলো, তখন প্রদীপবাবুর বাড়িতে গিয়ে কলার ধরে একটা চড় মেরে এসেছিল, মানিকদা আপনি এটা কি করেছেন, সব শেষ, পাগলের মতো হয়ে গেছিল, পাগলের মতো বসে থাকতো, চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছিল। বৌদির কাছ থেকে সব শোনা, একটার পর একটা কথা শুনে যাচ্ছি। মানিকদার স্ট্রোকটা একেবারে একটা টার্নিং পয়েন্ট তৈরি করে দিল। সব শেষ হতে 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 যখন সমস্ত কিছু শেষ, ঘরটাও বন্ধ দেওয়ার জোগাড়, সেই পরিস্থিতিতে স্ট্রোকটা হয়ে গিয়ে একেবারে ওরা জলে পড়ে গেল সব শুদ্ধ। কোথায় গেল তাদের স্বপ্ন? শুধু বেঁচে থাকার মতো পরিস্থিতিটুকু নেই, খাবারের পরিস্থিতিটুকু নেই, চাকরিটাও চলে গেছে, ধার দেনায় গলা ডুবে গেছে। কি ভয়ানক এক অবস্থার মধ্যে পড়ে রয়েছে ওরা। এর থেকে বাঁচার কোনো উপায় নেই। কোথায় গেল ডাক্তারের স্বপ্ন? সব ছেড়ে ছুড়ে দিয়ে বলতে বলতেই পিছনে শব্দ শুনলাম, দেখলাম দাঁড়িয়ে আছে তুলি। এ কাকে দেখছি? দেখে পুরো অবাক হয়ে গেলাম। এ কি কোনো মানুষ দেখছি? এত বয়স্ক একজন মহিলাকে দেখতে পাচ্ছি, যেন চিনতেই পারিনি। পায়ে জোর নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। তুলি, এই অবস্থা তোর হয়ে গেছে? মোটা ফ্রেমের চশমা, কত বয়স মুখ, কাঁচা পাকা চুল, দুশ্চিন্তা, চোখের কোণে কালি। বলছে, না কাকা, আমি এখন যা পরিস্থিতি সব ছেড়ে দিয়েছি। একটা টিউশনি পড়াই 300 টাকা দিয়ে, আর বিকেলবেলা করে একটা জেরক্সের দোকানে বসি। এখন এই আমার স্বপ্ন, এটাই আমার সব, এইভাবেই আমাকে এগোতে হচ্ছে। হায় রে হতভাগ্য বাবা, মেয়েটার স্বপ্নটাকে ছাই করে দিলে। হায় রে লোভী মানুষ, নিজের জীবনটাও শেষ করলে। তুলি থামেনি, ওদের থামানো যায় না। লড়েছিল, হয়তো হাতে স্টেথোস্কোপ ওঠেনি, কিন্তু হাতে চক ডাস্টার উঠেছিল। শেষ খবর যা পেলাম, মানুষ তৈরি করার কারিগর হয়ে উঠেছিল। হয়তো সব কিছু এখানেই শেষ হতে পারত, হ্যাপি এন্ডিং। না হয়নি, কারণ বাস্তব বড় নিষ্ঠুর, বড় নির্মম। সোমা বৌদি আগে চলে গেলেন, পড়েছিল দাদা। তারপর আর জানি না, আপনারা ভাবুন। আমি শুধু এবার বলবো স্টকটা কিভাবে উঠলো, কিভাবে পড়লো, কিভাবে টোপ ফেলেছিল, আর কিভাবে সেবি তাকে ধরলো। আজকে বন্ধুরা এই মারাত্মক স্টকটাকে আমরা কিন্তু দেখতে চলেছি। এটা এমনই মারাত্মক সাপ, যেটাকে কিন্তু বোঝাটা খুব জরুরি এবং সাংঘাতিক। যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো সময়ে এর ছোবলে মৃত্যু হতে পারে। কেন এই কথাটা বলছি? তার কারণ হচ্ছে এই স্টকটা এমন স্টক যেটাকে নিয়ে আলোচনা কখনো করিনি, এবং সেটা ফান্ডামেন্টালকে ধোকা দিতে পেরেছে। এটা হচ্ছে বড় জিনিস। আমি ফান্ডামেন্টালের রাস্তা দিয়ে ঘোরাবো, যখন সেখান থেকে ঘোরাবো তখন নিজেরা তোমরা বুঝতে পারবে যে কিভাবে ফান্ডামেন্টালকেও এ কিন্তু বাইপাস করেছিল। চলে আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। দেখতে পাচ্ছ, মানিকদা কিন্তু এরকম জায়গায় ছিল। এই স্টকটা যখন 30 টাকা 32 টাকা রয়েছে, তখন কিন্তু মানিকদা কেনে, এবং কেনার পরেই কিন্তু ফাঁসে। একটা খুব ইন্টারেস্টিং জায়গা দেখবে, ফেব্রুয়ারি 2010, এই সময় 92 টাকা ছিল। কিন্তু এই প্রদীপবাবুর সঙ্গে আলাপ হয়, আমি এই সময় দিয়ে চলে যাই, আমি বেরিয়ে যাই 2010 নাগাদ। আর প্রদীপবাবুর সঙ্গে 2011-তে আলাপ হয়, তখন স্টকটা মোটামুটি 32-35 টাকার কাছাকাছি ছিল, এবং অল্প পরিমাণে কেনে মানিকদা। কেনার পরে সেই স্টকটা জাম্প করে যখন 200-300% চলে গেল, 200%-এর কাছাকাছি, তখন উনি পাগল হয়ে গেল। পাগল হয়ে গেল মানে 200%-300% হওয়া মানে দুগুণ আড়াই গুণ হয়ে গেল। সে যখন আড়াই গুণ হয়ে গেল, মাত্র 1 লক্ষ টাকা প্রথম ইনভেস্ট করেছিল, সেটা যখন 2.5 লাখ টাকা পরিণত হলো, তখন মানিকদা বুঝতে পারলো যে আমি যে টাকাটা 5 বছর ধরে, আগামী 5 বছর অপেক্ষা করছিলাম, সেটা খুব দ্রুততার সঙ্গে শেষ হয়ে যাবে। সেই মনে করে কিন্তু এইরকম জায়গাতে সে ইনভেস্ট করেছিল 30 টাকাতে, 30-35 টাকাতে ইনভেস্ট করেছিল, এবং রাতারাতি কিছুদিনের মধ্যে, 1 বছরের মধ্যে 670 হয়ে গেল। তারপরে যখন পড়ে গেল এরম জায়গায়, একটু বিমর্ষ হয়ে গেছিল, তাও লাভে ছিল। 30 টাকাতে ইনভেস্ট করেছে, 300 টাকা দাঁড়িয়ে আছে, তাও ইন্টারেস্টেড ছিল। এই সময় দিয়ে প্রদীপবাবু এনাকে খুব রীতিমতো বলে, প্রভাব বিস্তার করে এবং বলে যে এটা সুযোগ, এটা খারাপ নয়, এবং সেটাকে উনি শোনে। এবং শোনার কারণটাও ছিল, তার কারণটা হচ্ছে খুব সহজ। যখন
এরম জায়গায় এলো, তারপরে কিন্তু সেই স্টকটা 3,000 চলে গেছিল। মানে উনি যখন এইরকম জায়গাগুলোতে উনি কিন্তু একটার পর একটা ফিক্সড ভেঙে গেছেন, ভেঙে এনএসসি ভেঙে সমস্ত টাকা কিন্তু এখানে সব খরচা করে দিয়েছে। মানে টোটাল প্রায় এখানে ওনার যেটা ছিল 24 থেকে 28 লাখ টাকা, যেটা ডাক্তারি পড়ানোর জন্য খরচা করার কথা ছিল, সে টোটালটা কিন্তু এইখানেই সে খরচা করে দিয়েছে, সবটুকু ইনভেস্ট করে দিয়েছে এখানে। তারপরে কিন্তু শেষ হয়নি, মজাটা হচ্ছে এইখানে, দুঃখটা হচ্ছে এখানে, মানুষের এখানে ব্যাপার এইরকম জায়গাগুলোতে কি চিন্তা করে দেখো, যখন স্টকটা পড়ছে, এরকম তো কত স্টক থাকে এরম ওঠা পড়া করে, তারপরে এরম উঠে যায়। যখন সেটা পড়ে, সে কি কেউ জানে যে নিচে এরম জায়গায় আসবে? এই পড়ছে মানে জানে এটা সুযোগ, কারণ এরপরে সেটা এরম জায়গায় যাবে। কিন্তু এটা যে আর কোনোদিন উঠবে না, এটা তো কেউ বোঝেনি। উনি যখন এরকম জায়গা ছিল তখন উনি কিনেছে, এরকম জায়গা যখন পড়েছে, ভেবেছিল এরকম পড়াটা এখানেও পড়াটা হবে, এখানেও উনি কিনেছেন। অর্থাৎ ওনার পুরো 2010-11 সাল থেকে কেনা শুরু হয়েছে, 2012 সালে 600 হয়ে গেল তখন কেনা, 2013 সালে 160-এ চলে এলো তখন কেনা, এইরকম জায়গায় যখন ছিল তখনও কেনা, তারপরে নেমে গেলো এরকম জায়গায়, এখানে কিনেছে। তার পরবর্তীকালে 657 থেকে চলে গেল, সেখানে কিনলো। তারপরে একেবারে 3070-এ চলে গেল, সেখানে ওনারা কিনলেন। তার পরবর্তীকালে তো এক্স্যাক্ট 3000-এর ওপর উঠে গেছিল, হ্যাঁ 3000-এর ওপরে চলে গেছিল, সেখানে কেনা। তার পরবর্তীকালেও কিনেছে 3042, তারপরে কিনেছে যখন এই করে 288-তে চলে এসেছিল কোনো এক সময়তে, 288-তে সেরকম জায়গাতে ওনারা কিনেছিলেন। তারপরে এইটা যখন পড়তে শুরু হলো, এইটা যখন 60 টাকা 70 টাকা চলে এলো, তখন ওনার মন খুব খারাপ হয়ে গেল। সব টাকাটাকে তখনও আশা ছিল, তখনও বেরিয়ে যাওয়ার জায়গা ছিল, কিন্তু প্রদীপবাবুরা কথা সে মনে করেছিল যে আবার এটা উঠে আসবে, আবারও এটা উঠে এরকম জায়গা আবার চলে যাবে। তো এই চিন্তায় উনি ছিলেন, সেজন্য উনি এইখানেগুলোতে মারাত্মক ভুল করে ফেললেন। এবং এই ভুল এর পরবর্তীকালে গিয়ে যখন 8 টাকায় দাঁড়িয়ে গেল, সবচেয়ে ভয়ানক জায়গা 2019 সালে গিয়ে 8 টাকাতে, হ্যাঁ এই জায়গাতে গিয়ে 8 টাকাতে, এই সময় দিয়ে ওনার কিন্তু স্ট্রোক হয়ে গেল। এই সময়তেই গিয়ে কিন্তু ওনার স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হওয়াটা খুব সাধারণ ঘটনা ছিল। সব স্বপ্ন যখন ভাঙতে শুরু করলো একটার পর একটা, তখন আর মানুষ সুস্থ থাকে না, তখন সে পাগল হয়ে যায়। যে টাকাটা সে রেখেছিল সেই সময় দিয়ে, সব মিলিয়ে মিশিয়ে প্রায় 55 লক্ষ টাকা মতো সব ওনার ইয়ের টাকাটা, রিটায়ারমেন্টের যে টাকা জমাচ্ছিল, মেয়ের বিয়ের টাকা, মেয়ের ডাক্তারের পড়ার খরচ, সবগুলো যোগ হয়ে যে টাকাটা ইনভেস্ট করেছিল আসলটা, সে আসলটা নেবে গিয়ে কয়েক হাজার টাকা চলে এসেছিল। 55,000 টাকাও সেটা ছিল না, কয়েক হাজার টাকায় চলে গেছিল, এবং সেটা কি ভয়ঙ্করভাবে তাকে শেষ করে দিয়েছিল। আজকে আমরা এরপরে জানবো স্টকটা কেমন, এর লুপ হোলগুলো কোথায়, ফান্ডামেন্টালটা দেখবো, সেখানে দেখাবো যে সাধারণভাবে বোঝা অসম্ভব। একজন ইনভেস্টমেন্ট কনসালট্যান্টের হাতে তৈরি করা একটা অপটু চলচ্চিত্র, যেটা সম্পূর্ণ কিন্তু বাস্তব নিয়ে, কোনো কল্পনা নয়। আজকের ভিডিওর মূল উপযোগ্য বিষয় যেটা ছিল, প্রথম হচ্ছে কিভাবে কেন সাধারণ নিরীহ ইনভেস্টাররা এই ফাঁদে পড়েছিল। সেকেন্ড ব্যাপার জানবো কিভাবে এই ফ্রডটা সংঘটিত হয়েছিল। তৃতীয় ব্যাপার জানবো কি কি লেসন্স আমরা শিখতে পারবো এই ভিডিওটা থেকে, এই বিষয়টা থেকে। আজকের এই ভিডিওর মধ্যে প্রথম বিষয় আমরা জানবো কিভাবে এবং কেন নিরীহ সাধারণ ইনভেস্টাররা এই ফাঁদে পড়ে গেছিল, এটা। সেকেন্ড বিষয় আমরা জানবো কিভাবে এই ফ্রডটা হয়েছিল। তৃতীয় বিষয় আমরা জানবো কি কি শিক্ষা পেলাম বা কি কি শিক্ষা দিয়ে এই ভিডিওটা তোমাদেরকে ছেড়ে যায়। শুধুমাত্র একা মানিকদা না, মানিকদার মতো অসংখ্য কয়েক লক্ষ মানিকদা কিন্তু সেদিন ফাঁদে পড়ে গেছিল। এবং দ্বিতীয় ঘটনা যেটা, সেটা হয়েছিল পেনি। এই পেনি শব্দটা মারাত্মক। মানিকদা যখন চিন্তিত ছিল ভবিষ্যৎ নিয়ে, যখন ভেবেছিল মেয়ের যে ডাক্তারি পড়বে তার পড়ার খরচ নিয়ে, সে টাকাটা রেখে দিয়েছিল 15 বছর ধরে। 15 বছরে টাকাটা যেভাবে গ্রো করেছে, উনি ভেবেছিলেন আরো 10-12 বছর লাগবে, সেটা কিনা যদি এই বাজারে রাখতে পারে তাহলে তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারবে। এই টোপটাই উনি গিলে নিয়েছিলেন। প্রদীপবাবু ওই সওদাগরি অফিসে যখন ঢুকলেন, উনি কিন্তু বহুদিন ধরে ইনভেস্টেড এবং উনি জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ। উনি ইচ্ছাকৃতভাবে এই সাধারণ ইনভেস্টরদের ফ্রডে ফেলে দিয়েছিলেন। কি করে? উনি যুক্ত ছিল একাধিক এরকম ছোট বড় কোম্পানিগুলোর সঙ্গে। এই সব কোম্পানিগুলোকে টোপ ফেলা হতো। অর্থাৎ প্রথম যে শব্দটার কথা বলবো সেটা হচ্ছে পেনি। এই পেনির উপরে চিরকাল লোভ রয়ে গেছে। রাকেশ ঝুনঝুনওয়ালা কোটিপতি হয়েছে, আমাকে হতে হবে, সেই কারণে পেনি। বিশেষ করে বাঙালিদের মধ্যে পেনি নিয়ে একটা উন্মাদনা মারাত্মক লেভেলে রয়েছে। অন্য রাজ্যে অন্যরাও
উন্মাদনা থাকে, কিন্তু এই লেভেল ভাবা যায় না। 2 নম্বর ঘটনা, এই শেয়ার বাজারে বিরাট করে দেয়, মানুষকে বহু ধনবান করে দেয়, কুইক রিচ হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে পড়ে গেছিল, এই ট্র্যাপে পড়ে গেছিল। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনাটা। তৃতীয় ঘটনাটা, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, সাধারণ মানুষের কথা। যখনই কোন একটা স্টককে নিয়ে তোমার কোনো একটা রকম ভাবে রীতিমতো চর্চা শুরু হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে, ইউটিউবে দেখবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখবে, সেই মুহূর্ত থেকে সাবধান হওয়ার চেষ্টা করবে, কারণ সেই স্টকটা তোমাকে কিন্তু বড় মাপে ধাক্কা দিতে চলেছে। অজস্র স্টকের ক্ষেত্রে এরকম হয়েছে। এই জিনিস থেকে নিজেকে কিন্তু দূরে রাখো, অর্থাৎ সবসময় মাথায় রাখবে, যেখানে কোনো একটা মিডিয়া হাইপ তৈরি করবে, তো মিডিয়া হাইপ থেকে সবসময় দূরে থাকো। কোনো স্টককে নিজে যাচাই করে কেনো, যাচাই করে দেখো, তবে নাও। তুমি যখন সারা জীবনে কোনোদিনই এই শেয়ার বাজারের সঙ্গে জানো না, সেখানে তোমার উচিত ছিল একাধিক লোকের সঙ্গে সমালোচনা করা, চিন্তা ভাবনা করা, দেখা, আলোচনা করা। আমি যেখানে ছিলাম আমার সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করার চেষ্টা করা, রাতারাতি কুইক টাকাটা বহুগুণ হবে এই লোভে না পড়ে একবার জিজ্ঞেস করলেই ব্যাপারটা সলভ হয়ে যেত, কি ঠিক কি ভুল সমস্তটা ক্লিয়ার হয়ে যেত। করেননি। এটাই সবচেয়ে বড় ধোঁকা সাধারণ মানুষের, যে আমরা গুপ্তধন পেয়ে গেছি বলে যে জিনিসটা ভাবে, সেটাকে বলে ফোমো। সেই ফোমোর আশ্বাসে প্রশ্বাসে এরা বহুগুণ আটকে ছিল। 2011 সালে 32 টাকা, সেটা কি 657 টাকায় চলে এলো। এটা কিন্তু একটা ট্র্যাপ তৈরি করলো। এই ট্র্যাপটা মারাত্মক। 4 নম্বর পয়েন্ট, যেটা আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাকে ভুললে হবে না, অপারেটরের গেম, অপারেটরের পাম্প অ্যান্ড ডাম্প প্রসেস। একজন অপারেটর, তার সঙ্গে অসৎ কিছু মানুষ, এই প্রদীপদার মতো, এরা কি করে, স্টকগুলো কোনো কোনো স্টক যেগুলো ওঠার কথা না, সেগুলোর দাম হয়ে থাকে 1 টাকা দাম, সেই স্টকটার ক্ষেত্রে হঠাৎ করে কিছু লোককে দিয়ে কেনাতে থাকে। সেই স্টকটা যখনই কেনে, ন্যাচারালি আমরা জানি এত বছরের মধ্যে কিনলে স্টকের দাম বাড়ে, বেচলে লোকের স্টকের দাম কমে। একটা ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে স্টকটা দাঁড়িয়ে। এই পেনটার যে এখন যে দাম, সে দামটা যত তোমার পেনের যত অভাব দেখা যাবে, সঙ্গে সঙ্গে পেনের দাম তত গুণ বাড়বে, আর যত বেশি পেন এখানে আসবে তত কিন্তু দাম কমতে থাকবে। এখানে 1 টাকাটাকে একসঙ্গে 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি, 2 কোটি কিনে কিনে এই স্টকটার দাম যখন বাড়িয়ে 200 কি 250 টাকা করে দিল, তখনই সঙ্গে সঙ্গে মিডিয়াতে বিভিন্ন জায়গায় মিডিয়া হাইপ তৈরি করে দিল। এইগুলো আলটিমেটলি মারাত্মক ক্ষতি করলো। যে ঘটনাটা ঘটেছিল, যে ট্র্যাপটা আমরা দেখতে পেয়েছিলাম 2011 সালে 32 টাকা, হঠাৎ করে 2012 সালে আগস্ট মাসে 657 টাকা হয়ে গেল, তারপরে আবার পরে 160 টাকা হলো। এটা একটা বলা হলো যে সুযোগ, এবং সত্যি 160 টাকা থেকে 2 বছর 2014 সালের মধ্যে চলে গেল 3070 টাকা। তাহলে এইটা একটা বিরাট লোক তৈরি করলো, যত দিন যাচ্ছে আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। 3070-এর কাছাকাছি যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রদীপদার যত বন্ধু বান্ধব যারা যারা উপরের দিকে আছে, তারা বললো সেল। সেল শব্দটা শুধু প্রদীপ দ্বারা জানলো, সেই মুহূর্তে তারা সমস্ত কিছু সেল করে দিল। 3000 টাকায় যেসব স্টকগুলো সেল করলো, এবং যখনই সেল করা শুরু হয়ে গেল, স্টকের দাম হুক পড়তে থাকলো। এই যে পড়া যখন, তখন কি হলো, লোয়ার সার্কিট লাগা শুরু হলো। এই লোয়ার সার্কিট লাগার কথা অর্থ হচ্ছে শুধু সেল করছে, কেউ কিনতে চাইছে না। প্রদীপদার যেরকম ভাবে সেল করছে, সঙ্গে সঙ্গে প্রদীপদার সেল করে সব বেরিয়ে চলে গেছে। তারপরে মানিকদার মতো অজস্র মানিকদার, তারা সবাই সেল করার চেষ্টা করছে। এবার সেল যখন করছে, কিনবেটাকে, আমিও বিক্রি করছি, তুমিও বিক্রি করছো, এক্স ওয়াই যে সবাই বিক্রি করছে, কিন্তু কেনার লোক না থাকলে সেই বাজারে কি হবে? তুমি বাজারে ইলিশ মাছ নিয়ে পৌঁছেছো হাজার হাজার টাকা দামের, এবার হঠাৎ দেখলে কোনো বিক্রেতার সঙ্গে ইলিশ মাছ কিনছে না, কি একটা পোকা ধরেছে বা কি একটা রোগ এসছে ইলিশ মাছের, সেই জন্য তো দেখা গেল সমস্ত ইলিশ মাছ পড়ে রইলো, 100 টাকাতেও বিক্রি করতে পারছো না 1000 টাকার ইলিশ মাছ। এবার তুমি কি বলবে সেটাকে? এই ঘটনাটা আলটিমেটলি তোমাদের প্রমাণ করে দেবে যে তোমরা কিন্তু কোথায় দাঁড়িয়ে আছো। সব সময়তে এইটা মাথায় রাখতে হবে যে কখনো এই 4টে পয়েন্টকে মাথায় রেখে এগোতে হবে। আর একটা মারাত্মক পয়েন্টের দিকে, কেন, ওয়াই সাচ ফ্রড, এই ফ্রডগুলো হলো কেন? সাধারণ ইনভেস্টররা ট্র্যাপড হলো বুঝতে পারলাম, কিন্তু ফ্রড হওয়ার জায়গাটা কোথা থেকে শুরু হলো? প্রথম যে ঘটনাটা ঘটলো, যে ওয়েটা দেখালো, সেটা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বিজনেসটা। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে CCL ইন্টারন্যাশনাল। এই হলো কোম্পানিটার নাম। এই ইন্টারন্যাশনাল নাম শুনে অনেকেই ট্র্যাপে পড়ে গেল, সারা বিশ্ব যুক্ত রয়েছে এখানে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে CCL কোম্পানি যে কাজটা করতো, সেটা কিসের উপরে? ইনফ্রাস্ট্রাকচারের উপরে কাজ করতো। ইনফ্রাস্ট্রাকচার, রোড কনস্ট্রাকশনের উপর, হাইওয়ে কনস্ট্রাকশনের উপর, ব্রিজ কনস্ট্রাকশনের উপর, সমস্ত কিছু কাজ। নট অনলি দ্যাট, গভর্নমেন্ট অর্ডার পাচ্ছে, এটা একটা সেকেন্ড ওয়ে ট্র্যাপ। এই পয়েন্টটাও দেখিয়ে দিল, গভর্নমেন্টের অর্ডার গুলো রয়েছে, সুতরাং এখানে স্কোপ অনেক বেশি রয়েছে, সুতরাং এই স্কোপটা এখন গ্রহণ করো। পেনি তো রয়েছে, 32 টাকা দামের পেনি স্টক
আগামী দিন পেনি পেনি 11 টাকা গেছে, 11 টাকা 100 টাকায় চলে যাবে, তারপরে রাকেশ ঝুনঝুনওয়ালা হয়ে যাবে। পরের ঘটনাটা ঘটলো সেটা হলো সাডেন স্পাইক হলো একটা। এই স্পাইকটা 2011 সাল থেকে 14 সালের মধ্যে বিরাটভাবে জাম্প করে গেল এবং সেটা কিন্তু একটা মারাত্মক জায়গা তৈরি করলো। এবার আসছি সেকেন্ড ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে কিভাবে এই ধরনের ফ্রড গুলো সংঘটিত করেছিল, কিভাবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোম্পানির নাম সিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেড, ইন্টারন্যাশনাল দিয়ে সাধারণ মানুষকে ট্র্যাপে ফেলেছিল। সেকেন্ড ওয়ান কাজ করেছিল সেটা হচ্ছে কি গভর্নমেন্ট অর্ডার, প্রচুর পরিমাণে গভর্নমেন্ট অর্ডারের সমস্ত রিপোর্ট দেখিয়েছিল। থার্ড ওয়ান মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সেখানে অনেক কিছু অর্ডার গুলো দেখিয়েছিল। ফোর্থ আনরিয়ালিস্টিক ফাইন্যান্সিয়াল রেভিনিউ গুলো এবং গ্রোথ দেখিয়েছিল যেগুলো অরিজিনালি কিছু ছিলই না। তখনকার দিনে এত রিপোর্ট এত কিছু ছিল না। অ্যানুয়াল রিপোর্ট থেকে সাধারণ আমরা যেটা পড়ে বুঝতাম, সেই অ্যানুয়াল রিপোর্টে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ওখানে অডিটর, তাদেরকে টাকা খাইয়ে টোটালটাকে একদম ভুলভাল রিপোর্ট দেখিয়েছিল। এক নাম্বার তাহলে আমরা দেখতে পেয়েছিলাম ফাইন্যান্সিয়াল রেভিনিউ ক্ষেত্রে টোটালি আনরিয়ালিস্টিক এবং টোটালি ফ্রড করার জন্য যে ধরনের ব্যবস্থা ম্যানিপুলেশন সেগুলো সব করেছিল। সমস্ত রিয়েল অ্যাসেট গুলো দেখানো হয়েছিল, ল্যান্ড, লেবার, বিল্ডিং, সেগুলো কিছু ছিল না, অথচ সে সমস্ত গুলো দেখানো হয়েছিল। তৃতীয়ত দেখানো হয়েছিল যে গভর্নমেন্ট অর্ডার গুলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেগুলো এসছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে চলেছে, লাইনে রয়েছে, কিউতে আছে, এগুলো এক্সিকিউশন ভালো মাত্রায় করা যাবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ইমপ্রুভমেন্ট দেখিয়ে সেই নেট প্রফিটের রিজার্ভ বাড়িয়ে সেখান থেকে একটা বড় মাপের বিশাল একটা ফানুস তৈরি করেছিল সাধারণ মানুষদের জন্য, যেগুলো আলটিমেটলি রীতিমতো ট্র্যাপ তৈরি করেছিল। সেকেন্ড যেটা হয়েছে, সেবি থেকে ইনভেস্টিগেশন শুরু করা হলো। সেবি ইনভেস্টিগেশন যখন স্টার্ট হলো সঙ্গে সঙ্গে স্টকটা কিন্তু ভিতরের থেকে আস্তে আস্তে খবরগুলো পাওয়া যেতে থাকলো স্টকটা কি কত ক্ষতিকারক জায়গা গেছে। তাদের যে সেবি অ্যাকশনের ফলে 2018 সালে আমরা দেখতে পেলাম যে বেশ কিছু খবর বেরিয়ে এলো। এক নম্বর খবর আগে যেটা আমি বলেছিলাম, আনরিয়ালিস্টিক সমস্ত রেজাল্ট দেখানো হয়েছিল, আনরিয়ালিস্টিক প্রফিট গ্রোথ দেখানো হয়েছিল। সেকেন্ড ব্যাপার দেখানো হয়েছিল কিছু সাসপেক্টেড কুকিং বুকস অফ শোয়িং টেক অর্ডার বুকস অফ ইনফ্লেটেড শেয়ার প্রাইস। শেয়ার প্রাইসকে কিন্তু ম্যানিপুলেশন করা হয়েছিল বেশ কিছু যাকে বলা হয় অপারেটর, অসৎ অপারেটরের সাহায্যে। সেখানে বেশ কিছু অর্ডার আনানো হয়েছিল যেগুলো ফলস ছিল, বেশ কিছু কাজ এমন ভাবে করা হয়েছিল যেগুলো ছিল ফ্রড বলে গণ্য হয়েছিল। এইগুলো আলটিমেটলি মারাত্মক ক্ষতিকারক কাজ করেছিল। এবং সেবি থেকে যেটা বলা হলো সেটা হলো পাম্প অ্যান্ড ডাম্প প্রসেসের মাধ্যমে কিন্তু এরা প্রচুর পরিমাণে শেয়ার ম্যানিপুলেশন করেছে। পাম্প অ্যান্ড ডাম্প প্রসেস অর্থ হচ্ছে অপারেটরদের গেম এখানে তৈরি হয়েছিল, যে কথাটা প্রথমেই বলেছিলাম। প্রচুর দাম বাড়িয়ে দিয়েছিল কৃত্রিম ভাবে, তারপরে যারা যারা বিক্রি করে বেরিয়ে গেছিল সমস্ত বোঝাটা নিরীহ রিটেলার যারা রয়েছে মানিকদার মতো অজস্র, তাদের ঘাড়ে ফেলে দিয়ে তারা পালিয়ে গেছিল। এইটাই সবচেয়ে যুগে যুগে ঘটনা অতীতে ঘটে এসছে, আজও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। আমার এই ভিডিওটা কিন্তু এখানে একটা জ্বলন্ত উদাহরণে থাকে। এর মধ্যে বেশ কিছু ফ্রডের কাজ এরা করেছিল, যে জায়গাটা থেকে আমি বলতে চলেছি সেই ফ্রডের কাজটা হচ্ছে প্রথম হচ্ছে ফান্ড। তুমি যদি ফান্ডামেন্টাল দেখো, অ্যাটলিস্ট এখনেও দেখবে ফান্ডামেন্টাল কিন্তু স্ট্রং দেখাচ্ছে, প্রোমোটার হোল্ডিং প্রচুর দেখাচ্ছে 60% বেশি, অথচ টোটালটা আনরিয়ালিস্টিক। আমরা যদি 2011-12 সালের ডেটাটাকে দেখতে পারতে, সেখানে দেখতে পারতে কি পরিমাণে প্লেজিং করে রেখেছে, পার্সেন্টেজ বেশি রয়েছে কিন্তু গোটাটা প্লেজ করা, ধার করে সে টাকা নিজেদের খাতে করে নিয়েছে, থার্ড পার্টি অ্যাকাউন্ট খুলে নিয়েছে, কোম্পানি অ্যাকাউন্ট, মধ্যবর্তী একটা অ্যাকাউন্ট, তৃতীয় বিজনেস। কোম্পানি অ্যাকাউন্টে যে সমস্ত টাকাগুলো আসছে সেগুলো কোম্পানিতে যাচ্ছে না, ঘুরে যাচ্ছে, অর্ডার বলে চালিয়ে দিচ্ছিল অন্য কোম্পানিতে। সেই কোম্পানি থার্ড পার্টি কোম্পানি, সেই কোম্পানি নিজেদের ব্যক্তিগত কোম্পানি, অর্ডারগুলো থার্ড পার্টিতে আসতো, সেখান থেকে খরচ হয়ে নিজেদের অ্যাকাউন্টে চলে যেত। কিন্তু এখানে ব্যালেন্স শিটে দেখাতো আমরা কোম্পানি থেকে অর্ডারগুলো দিয়ে যাচ্ছি কন্টিনিউ, আলটিমেটলি কোনো অর্ডার কোথাও যায়নি। এইগুলো হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো দেখার। পরবর্তীকালে এই স্টকটা কন্টিনিউ পড়া শুরু হয়ে গেল। সেবির অর্ডার আসার সঙ্গে সঙ্গে, সেবির অ্যাকশন নেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে বড় বড় ব্রোকাররা এদের সব সেল অফ করে দেওয়ার মানে উৎসাহ না দেখানোর জন্য আলটিমেটলি কোম্পানিটা কিন্তু পড়তে শুরু করে দিল। হিউজ মাত্রায় পড়া শুরু হয়ে গেল কোম্পানি। আলটিমেটলি খোকলায় কোম্পানি কিন্তু প্রমোটাররা ফলসিফিকেশন করেছিল এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্ট সেট গুলো ডিলে করছিল ফাইলিং গুলো সে জমা করতে, এটা একটা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, একটা ইনভেস্টাররা যে প্রশ্নগুলো করছিল তার সঠিক উত্তর না দেওয়াটা, এইগুলো কিন্তু যে অ্যাকশন গুলো গ্রহণ করেছে সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল দেখে নয়। সেবি অ্যাকশন গুলো গ্রহণ করেছিল সেগুলো কিন্তু ছিল ফ্রড প্যাটার্নকে লক্ষ্য করে, অর্থাৎ ফ্রডের প্যাটার্নটা লক্ষ্য করে ওরা কিন্তু অ্যাকশন শুরু করে। ফলে আমাদের ফান্ডামেন্টাল এখানে কিন্তু কাজে লাগেনি।
সুতরাং সবসময়তে গুগলে সার্চ করে নেওয়া উচিত কোম্পানির প্রেজেন্ট সিচুয়েশন, অর্ডার, তার সঙ্গে সঙ্গে সেই অর্ডারে ভেরিফিকেশন করা। নট অনলি দ্যাট, যেসব অডিটররা কাজ করছে তাদের মধ্যে কেউ রেজিগনেশন দিয়েছে কিনা, এইগুলো সব কিন্তু একটু একটু করে শেখা দরকার। এই কোম্পানির ক্ষেত্রে ফেক ভলিউম তৈরি করেছিল। যখনই কোনো কোম্পানি হিউজ পরিমাণে ভলিউম এরকম তৈরি হবে, সেখানেও কিন্তু একটা নেগেটিভ ব্যাপার দেখা যাবে। যখনই কোনো সার্টেন প্রাইসের হাইক হবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাকেও মাথায় রাখতে হবে। এবং বিজনেস এবং প্রফিটেবিলিটি, তার সেলস গ্রোথ সবগুলো সঠিক মাত্রায় আছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে। তাহলে এতগুলো বিষয় কি না দেখতে পারলে কোনো না কোনো জায়গাতেই কিন্তু এইসব অসৎ কোম্পানিগুলো মানিকদের মতো সাধারণ মানুষদেরকে ঠকিয়ে চলে যাবে। রিসেন্টলি গতকালও একটা খবর তোমরা নিশ্চয়ই শুনেছো, একটা পোস্ট অফিসের যে কর্মী ছিল তাকেও এইভাবে ফ্রড করা হয়। এরকম অজস্র ফ্রডের ঘটনা চলে যাচ্ছে, সেগুলো আমরা জানবো। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লেসন, কি কি শিক্ষা আমরা পাবো, কিভাবে আমরা ধরতে যাব। প্রথম ঘটনা যেটা মনে রাখবো সেটা কি জিনিস, সেটা হচ্ছে কখনো আমরা চিপ স্টকের দিকে যাব না। পেনি স্টক মানে কিন্তু চিপ স্টক নয়। আমরা সবসময় সেই ধরনের স্টকে যাব যেগুলো ভ্যালু হাই, ভ্যালু পারফেক্ট, যেগুলো কি ভ্যালুয়েশন পারফেক্ট, সেগুলো। অনেক সময়তে পেনি স্টক কিন্তু ওভার প্রাইস হয়, আমরা বুঝতে পারি না। তার জন্য অ্যাওয়ারনেস দরকার, নলেজ দরকার, শেখা দরকার, প্রয়োজনীয় জিনিস বোঝা দরকার। পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো, সেখানে আমি বেশ কিছু ভ্যালুয়েশন নিয়ে ভিডিও বানিয়েছি। আচ্ছা, তাহলে প্রথম ঘটনা সেটা হচ্ছে ডোন্ট ফল ফর চিপ স্টকস। এটা ফান্ডামেন্টাল চেক করো, চেক ফান্ডামেন্টাল। সবসময় ফান্ডামেন্টাল গুলো লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে? প্রথম লক্ষ্য রাখতে হবে 5 বছরের সেলস গ্রোথ কত, 3 বছরের সেলস গ্রোথ কত, প্রফিটেবিলিটি কেমন রয়েছে, ঋণের পরিমাণ কেমন রয়েছে, স্টকগুলোর মধ্যে কোনো প্লেজিং বা বন্ধক করা আছে কিনা, শেয়ার হোল্ডারের কোনো রকম কেনা বেচা বিক্রি বারটা কম বেশি খুব বেশি হচ্ছে কিনা, স্টকটার ভলিউম কি রয়েছে, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভলিউম প্রেশার কত রয়েছে, হঠাৎ করে স্টকটাকে প্রাইসটা জাম্প করছে কিনা, হঠাৎ করে 6 মাসের মধ্যে একটা স্টক 150-200% জাম্প করে গেল, বিওয়্যার। সবসময় সাবধানতার সঙ্গে সেই জায়গায় লক্ষ্য করবে। প্লাস গুগলে কি সার্চ করার চেষ্টা করো, অডিটর কোনো রেজিগনেশন দিচ্ছে কিনা, স্টকটার যে অর্ডার পাওয়া গেছে একাধিক জায়গা থেকে ভেরিফাই করো সেগুলো কি সঠিক অর্ডার না টোটালটা একটা ফলস অর্ডার। যেরকম জেলসন টেকনোলজিতে ক্ষেত্রে আমরা দেখেছিলাম ফলস অর্ডার ছিল। সবসময় আরেকটা জিনিসকে লক্ষ্য রাখো, সেটা হচ্ছে চেক ফর রেড ফ্ল্যাগস। রেড ফ্ল্যাগ বলতে লিডার কোনো রেজলিউশন দিচ্ছে কিনা, ম্যানেজমেন্ট তরফ থেকে নেগেটিভ কোনো কথা আসছে কিনা, ম্যানেজমেন্ট কোনো কিছু আউট হয়ে যাচ্ছে কিনা, প্রমোটার হোল্ডিং লো হয়ে যাচ্ছে কিনা, এবং একাধিকভাবে রিপিটেড স্টক ম্যানিপুলেটেড হচ্ছে কিনা সেটা দেখা, সমস্তগুলো কিন্তু এর মধ্যে পড়ছে। 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে অ্যাভয়েড হার্ড মেন্টালিটি, অর্থাৎ এমন ভাবেই চিন্তা ভাবনা করবে যখনই কোনো ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো টিভিতে কোনো একটা পার্টিকুলার স্টককে নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবে। সব সময় নিজের উপর কনফিডেন্স রাখবে এবং দরকার পড়লে কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস কাউকে করাবে, সবসময় দেখে তবে একটা স্টককে কিন্তু গ্রহণ করবে। আর যেন এমন কোনো রকম ভাবে যেন এই পরিস্থিতি কোনো সংসারে না হয়, কখনো যেন এরকম অবস্থায় কোনো মানুষকে পড়তে না হয়, তার জন্য কিন্তু শিক্ষা নেওয়া দরকার। তার জন্য এই ভিডিওটা ভীষণভাবে জরুরি। ভিডিওর শেষ অংশে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা যেটা মনে পড়ছে বারবার, সেটা হচ্ছে যে জিনিস জানা নেই সেটা একাধিক মানুষের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো। স্বপ্ন তৈরি হয় ঠিকই, কিন্তু স্বপ্নটাকে তৈরি করতে গেলে, স্বপ্নটাকে কাজে লাগাতে গেলে যে জিনিসগুলো দরকার পড়ে তার মধ্যে লোভ কিন্তু একটা ভীষণ জরুরি জিনিস। আমাদের শেয়ার বাজারে কিছু অসৎ লোকের জন্য আমরা থেমে যাই, ফ্রড হয়ে যায়, সংসার ধ্বংস হয়ে যায়, সমস্ত স্বপ্নগুলো শেষ হয়ে যায়। সত্যি ঘটনা, তুলির ভবিষ্যৎ, সংসার, স্বপ্ন সমস্ত কিছু কিন্তু শেষ করে দিয়েছিল তারই বাবা। এটাই সব থেকে বড় ট্র্যাজেডিক ঘটনা এই গোটা ভিডিওটার মধ্যে। মানিকদা আসলে বুঝতে পারেনি যে এই অবস্থা হবে, কিন্তু তার ভেতরের মনটা তো বুঝতে পারছে এটা। অবসর, শেষ জীবন সবকিছু কিন্তু এইভাবেই শেষ হয়ে গেছিল। আজকে ভিডিওটা একটা অপটু হাতে তৈরি করেছি, জানি না কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি শিক্ষা পান বা কাউকে শেয়ার করে দেন যারা জানে না বা জানতে চাইছে, বাজারে আসতে চাইছে, তাহলে তো তাদের জন্য ভালো হয়। এই ভিডিও সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণভাবে সাধারণ মানুষের জন্য তৈরি করা। এর মধ্যে কোনো উদ্দেশ্য নেই, না আর্থিক না অন্য কোনো।